এখন পড়ে শোনাচ্ছি নিশিবদ্ধ উপন্যাসের তৃতীয় পরিচ্ছেদ। এরপরে বেশ কয়েকটা বছর পার হয়ে গেছে। পুষ্পকে আর এ তল্লাটের লোক দেখেনি। কেউ কেউ বলে সে নাকি কলকাতায় বারাঙ্গনার জীবনযাপন করছে। ইতিমধ্যে মুখুজ্জে যথাদিনে দ্বিতীয়বার বিয়ে করে কমলাকে ঘরে এনেছেন। হারাধনের আগের পক্ষের ছেলে ভূতু এখন 10-12 বছরের হয়েছে। মেয়েটি বড়, তার নাম লক্ষ্মী। তার পরের ছেলেটির নাম পাটু, আর তার পরেরটি এখন কমলার কোলে, তার নাম গাবু। কমলা এদের নিয়ে এখন সামলে উঠতে পারে না। হারাধন আগের মতোই 7 সকালে 4টি ভাত মুখে গুজে কলকাতার ট্রেন ধরেন, ফিরে আসেন সেই রাত্রে। নিজের কষ্ট তো আছেই, তার উপর স্বামীর এই কষ্ট কমলার অসহ্য লাগে। তাই কলকাতায় বাসা করার জন্য হারাধনকে দিনের পর দিন পীড়াপিড়ি করতে থাকে। কমলার কথায় হারাধন কলকাতায় বাসার খোঁজ করতে শুরু করলেন। একটা বাসাও জুটে গেল কয়েকদিনের মধ্যেই। 2 মাসের ভাড়া আগাম দিয়ে বাড়িওয়ালা মদনবাবুর কাছ থেকে রসিদ লিখিয়ে নিয়ে সামনের রবিবার আসবার দিন ঠিক করে হারাধনবাবু সেই বাড়ি থেকে বেরিয়ে এলেন। তখন বৃষ্টি শুরু হয়েছে দেখে মদনবাবু বলেন, আরে বৃষ্টি এসে গেল যে, একটু অপেক্ষা করে যান। হারাধন কিন্তু অপেক্ষা না করেই রাস্তায় নামলেন। 2 পা যেতে না যেতেই খুব চেপে বৃষ্টি নামল। হারাধন ছুটে গিয়ে একটি বাড়ির দাওয়ার উঠে দাঁড়ালেন। সেই বাড়ির জানালা দিয়ে হারাধনকে দেখে, কে বলে তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে আসে পুষ্প। তার পরনে এখন দামি শাড়ি, গা ভর্তি গয়না, সাজগোজের বাহারই আলাদা। পুষ্প হারাধনের কাছে এসে বলে, আরে দাদাবাবু না? হারাধন চিনতে পারেন না। একটু হকচকিয়ে বলেন, কে আপনি? পুষ্প বলে, বারে, চিনতে পারছেন না? আমি পুষ্প। হারাধন বলেন, পুষ্প? কে পুষ্প? পুষ্প বলে, আমি আপনাদের গায়ের মেয়ে, ভুলে গেলেন? আমার বাবার নাম দোলগোবিন্দ গোষ্ঠম, মনে পড়েছে? হারাধন বলেন, হ্যাঁ মনে পড়েছে। তা তুমি এখানে কি করছো? পুষ্প একটু ইতস্তত করে বলে, আমি আমি নটি হয়েছি। এমন সময় ফরফর ভরাত করে মেঘ গর্জন করে। কোথায় যেন বাজ পড়ে, আবার বিদ্যুৎ চমকায়। হারাধন ভালো করে একবার পুষ্পকে দেখেন, তারপর এদিক ওদিক তাকাতে তাকাতে দেখেন এখানে ওখানে অনেক বারাঙ্গনা দাঁড়িয়ে আছে। এই পরিবেশ অসহ্য লাগে হারাধনের। পুষ্প বলে, আসুন দাদাবাবু, ভিতরে আসুন, বৃষ্টিতে যে ভিজে গেছেন। হারাধন দ্বিধা করে। পুষ্প আবার বলে, আসুন দাদাবাবু, দয়া করে আসুন, ভিজবেন না, আসুন। হারাধন ইতস্তত করে বলেন, না না মানে। পুষ্প হারাধনের ইতস্তত করার কারণ বুঝতে পেরে বলে, কোনো ভয় নেই দাদাবাবু, আমি আপনার বোনের মতন, আপনাকে পায়ের ধুলো দিতেই হবে আমার ঘরে, আসুন দাদাবাবু। পুষ্পর এমন প্রাণ খোলা অনুরোধ অগ্রাহ্য করতে পারেন না হারাধন। বাধ্য হয়েই পুষ্পর পিছু পিছু ঘরের ভিতরে আসেন। সুন্দর সাজানো ঘর, চারদিকে ঝকঝক তকতক করছে। সুন্দর খাটে গদিয়াটা, বিছানা, বড় বড় তাকিয়া বালিশ, চেয়ার টেবিল, আলমারি, অর্ধনগ্ন নারী মূর্তির স্ট্যাচু, ক্যালেন্ডার ইত্যাদিও রয়েছে। পুষ্প বলে, বাড়ির খবর সব ভালো তো দাদাবাবু? হারাধন বলে, ভালো, তুমি কেমন আছো? পুষ্প বলে, আমার আর থাকা দাদাবাবু, আমি এক ভেবে এখানে এসেছিলাম, হলো আর এক। জানেন দাদাবাবু, ওই নেপাল বারুদ যে আমার সর্বনাশ করেছে। এখানে এসে 7 দিন 7 রাত পেটে কাপড় বেঁধে না খেয়ে পড়ে থেকেছি। চোখের জলে বান ডেকেছে। এই নরকে না নামবার জন্য প্রাণপাত চেষ্টা করেছি, তবু জিততে পারলাম না দাদাবাবু, শেষ পর্যন্ত হেরেই গেলাম।
বলতে বলতে দু চোখ জলে ভরে আসে পুষ্পর। কান্নায় গলাটা ভারী হয়ে ওঠে। হারাধন মাথা নামিয়ে চুপ করে থাকেন। পুষ্প আঁচলে চোখ মুছে নিজেকে সামলে নিয়ে আবার বলে, তবে এখন ভালোই আছি দাদাবাবু। গায়ের যারা চাকরি দেয়নি, ভিক্ষে দেয়নি, তারাও এখন আমার এখানে এসে সেধে অনেক টাকা পয়সা দিয়ে রাত কাটাতে চায়। আরও কিছু বলতে যাচ্ছিল পুষ্প। হারাধন প্রসঙ্গ পাল্টে বলেন, বাহ, বেশ ঘরটি তো তোমার। কত ভাড়া দিতে হয়? পুষ্প বলে, বেশি নয় দাদাবাবু, বহুদিন আছি তো, 60 টাকা। আপনি বসুন দাদাবাবু, আপনার জন্য একটু জল খাবারের ব্যবস্থা করি। হারাধন বলেন, না না, আমি এখন কিছু খাবো না। পুষ্প বলে, তা হবে না দাদাবাবু, সে আমি শুনব না, কিছুতেই শুনব না, আপনি বসুন। বলে পুষ্প পাশের রান্নাঘরের ভেতর যায় হারাধনের জন্য জল খাবার আনতে। হারাধনের এখানে জল স্পর্শ করতেও প্রবৃত্তি হচ্ছে না, তবু পুষ্পের এই প্রাণখোলা আগ্রহকে আঘাত দিতেও কেমন যেন বাধে। তাই হারাধন আর কিছু না বলে চুপ করে বসে থাকেন। ঘরটার চারদিকে দৃষ্টি ফিরিয়ে ফিরে দেখতে থাকেন। দেয়ালে অর্ধনগ্ন নারীর ছবি, বড় আয়না দেওয়া সুন্দর আলমারি, ড্রেসিং টেবিল, একপাশে হারমোনিয়াম, বায়া তবলা, ঘুঙুর। জলচৌকিতে খানিক কতক পিতল কাঁসার বাসন ঝকঝক করছে। পাশের একটা ছোট আলমারিতে কাছের খুব সুন্দর ড্রিঙ্কিং সেট। ঘরের এক কোণে সুন্দর করে সাজানো একটি পুজোর জায়গা, সেখানে নানান দেবদেবীর ছবি। হারাধন হঠাৎ কয়েকটি নারী কণ্ঠের খিলখিল হাসিতে জানালা দিয়ে তাকান। দেখেন কয়েকটি বারবনিতা তার ওই দিকে তাকিয়ে ইঙ্গিতপূর্ণ হাসি হাসছে। হারাধন অস্বস্তি বোধ করেন। এমন সময় পুষ্প একটি সুন্দর কাঁসার ডিশে করে কয়েকটি মিষ্টি এনে হারাধনের সামনে টেবিলে রেখে বলে, খান দাদাবাবু। বলে পাশের কুজো থেকে জল গড়িয়ে দিতে দিতে বলে, আপনি খান, আমি চায়ের জল জড়াই। হারাধনের রুচিতে বাধে। পুষ্পর দেওয়া মিষ্টি স্পর্শও করেন না। চায়ের কথা শুনে বাধা দিয়ে বলেন, কেন সব হাঙ্গামা করছো পুষ্প? আমি এখন কিছুই খাবো না, আর এখনই আমায় চলে যেতে হবে। কেমন করে যাবেন? বৃষ্টি যে এখনো ধরেনি, বলে পুষ্প জিজ্ঞাসু দৃষ্টিতে হারাধনের মুখের দিকে তাকিয়ে থাকে। হারাধন, বৃষ্টি না ধরলেও আমার তাড়াতাড়ি যেতে হবে, এ ট্রেন মিস করলে আজকে আর বাড়ি ফিরতে পারবো না। আপনি আজকেই গ্রামে যাবেন? হ্যাঁ। আমার একটা কাজ দয়া করে করে দেবেন দাদাবাবু। বলো। মাকে 20টা টাকা দেব, আপনি নিয়ে যাবেন। বলতে বলতে আলমারি খুলে দুটো 10 টাকার নোট নিয়ে এসে বলে, আমি যখন যেমন পারি মাকে পাঠাই, মার বড় কষ্ট। হারাধন বলেন, কার হাত দিয়ে পাঠাও? পুষ্প বলে, গ্রামের লোক যাকে পাই তার হাত দিয়েই পাঠাই, তবে নেপাল বাণিজ্যের হাতেই বেশি পাঠাই। এই তো গত মাসেও তার হাত দিয়ে 25টা টাকা আর একখানা কাপড় পাঠিয়েছি। হারাধন প্রশ্ন করেন, এ পর্যন্ত কত টাকা তুমি পাঠিয়েছ? পুষ্প বলে, তার কি কোনো হিসাব আছে দাদাবাবু? প্রতি মাসে ধরুন 25, 30, 40 যা পারি পাঠাই। আপনি এই 20টা টাকা আমার মাকে দেবেন। বলে নোট দুটো খাবারের ডিশের পাশে রেখে বলে, আমি চায়ের জলটা চড়িয়ে আসি। বলে পুষ্প যেতে চায়। হারাধন ডাকেন, পুষ্প শোনো। পুষ্প দাঁড়িয়ে পড়ে বলে, বলুন দাদাবাবু। হারাধন 10 টাকার নোট দুটি তুলে নিয়ে উঠে দাঁড়িয়ে নোট দুটি পুষ্পর দিকে বাড়িয়ে ধরে বলেন, এ টাকাটা তুমি রেখে দাও। পুষ্প কিছু বলবার আগেই তার বাবু অনঙ্গ দত্ত এসে ঢোকেন। পুষ্প এবং হারাধনকে এই অবস্থা দেখে থমকে দাঁড়ান। বলেন, হে হে হে, বড় বেয়ারা টাইমে এসে পড়েছি। পুষ্প বলে, আপনার কোনো ভয় নেই, উনি আমার গ্রাম সম্পর্কে দাদা। অনঙ্গ বলেন, ও নমস্কার। হারাধনও প্রতি নমস্কার করেন। অনঙ্গ বলেন, তোমরা তাহলে কথাবার্তা বলো, আমি ততক্ষণে পাশের ঘরের ঝর্ণার নৃত্য তরঙ্গে গা ভাসিয়ে দিয়ে আসি। হারাধন বাধা দিয়ে বলেন, না, আপনাকে যেতে হবে না, আমি এক্ষুনি যাচ্ছি। পুষ্প, টাকাগুলো রাখো। অনঙ্গ দত্ত বলেন, এক্সকিউজ মি, আপনি তো মহাশয় মহাপুরুষ ব্যক্তি, এতগুলো টাকা দিলেন অথচ
পুষ্পকে স্পর্শ না করে একেবারে কামিনী কাঞ্চন ত্যাগ করে বিদায় নিচ্ছেন? গম্ভীরভাবে বলেন হারাধন। টাকাগুলো পুষ্প নেই। পুষ্প বলে, হ্যাঁ, আমি দিয়েছি মাকে দেবার জন্য। অনঙ্গ বলেন, ও হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার মাকে মাসে মাসে হাত খরচ পাঠাও বটে, কিন্তু আপনি টাকা ফেরত দিচ্ছেন কেন? হারাধন বলেন, আর টাকা পাঠাবার দরকার হবে না। উৎসুক হয়ে পুষ্প প্রশ্ন করে, কেন? হারাধন বলেন, তোমার মা অনেক দিন হলো মারা গেছেন। চমকে উঠে পুষ্প, সে কি, মারা গেছে? কই, ওরা তো কিছু বলেনি। হারাধন বলেন, তোমাকে আর কি বলবে, তুমি তো ওদের কাছে মরা। মরার কাছে মরার খবর দিয়ে লাভ কি? চলি, বলে জল খাবারের ডিশ চাপা দিয়ে নোট দুটি রেখে হারাধন চলে যান। পুষ্প আলমারির একটা পাঠ ধরে চুপ করে দাঁড়িয়ে থাকে। তার দু চোখ বেয়ে অশ্রু গড়াতে থাকে। অনঙ্গ অস্বস্তি বোধ করেন। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। পাশের ঘরে ঝর্ণার নাচ খুব জমেছে। অনঙ্গ দেখেন ঝর্ণা খুব নেচে চলেছে। সারেঙ্গিওয়ালা ও তবলচি খুব ঘাড় নেড়ে বাজাচ্ছে। ঝর্ণার ভক্তরা মুগ্ধ দৃষ্টিতে দেখছে। বাইরে তেমনি অবিশ্রান্ত বৃষ্টি পড়ছে। অনঙ্গ পুষ্পর দিকে ফিরে তাকান। পুষ্প কাঁদছে। ঝর্ণা তার ঘরে পুরো দমে নাচছে। আশেপাশের অন্যান্য ঘরগুলো থেকেও নাচ, গান, হৈ হুল্লোড়ের শব্দ ভেসে আসছে। অনঙ্গ দত্ত পুষ্পর জন্য নিয়ে আসা খাবারের ঠোঙাটা একটা ছোট আলমারির মাথায় রেখে পকেট থেকে হুইস্কির বোতলটা বের করে টেবিলে রাখতে গিয়ে দেখেন হারাধনের না খাওয়া মিষ্টির ডিশ, তার নিচে চাপা দেওয়া পুষ্পর মাকে পাঠানোর সেই 10 টাকার নোট দুটি। অনঙ্গ হুইস্কির বোতলটা তার পাশে নামিয়ে রেখে আবার একবার পুষ্পর দিকে তাকিয়ে দেখেন। পুষ্প ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অনঙ্গ বিচলিত হন। আশেপাশের গান, বাজনা, হৈ হুল্লোড় কান্নাকে ছাপিয়ে উঠেছে। অনঙ্গ দেখেন ঝর্ণার ঘরে নাচ আরো বেশি জমে উঠেছে। পুষ্প তেমনই কাঁদছে। দু চোখের জল তার বাধা মানছে না। অনঙ্গ ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসেন। সান্ত্বনা দিয়ে বলেন, পুষ্প, কেঁদো না। তুমি আজ যেখানে এসে দাঁড়িয়েছ সেখানে তোমার ওই বেদনাশ্রু স্যালাইন ওয়াটার, আই মিন নোনতা জল ছাড়া আর কিছুই নয়। কেঁদো না। অনঙ্গর সান্ত্বনায় পুষ্প সংযত হয়, শান্ত হয়। অনঙ্গ পকেট থেকে রুমাল বের করে পুষ্পের চোখের জল মুছে দেন। পুষ্প বলে, আপনার জন্য খাবার নিয়ে আসি। অনঙ্গ হারাধনের সেই মিষ্টি ডিশটা দেখিয়ে বলেন, খাবার তো রয়েছে, আমার জন্য তোমায় আজ কিছুই করতে হবে না। আমি সব ব্যবস্থা করে নিচ্ছি। তুমি বসো, তবে কেঁদো না। কান্না আমি পছন্দ করি না, বলে অনঙ্গ নিজেই আলমারির ড্রিঙ্কিং সেট থেকে গ্লাস আর সোডা নিয়ে বসেন টেবিলের সামনে। ড্রিঙ্ক করতে শুরু করেন। পুষ্প বিছানার এক পাশে এসে উদাসভাবে বসে বসে মায়ের কথা ভাবতে থাকে। অনঙ্গ সিগারেট ধরিয়ে আবার হুইস্কি ঢালেন। কি ভেবে মিষ্টির ডিশটা তোলেন। 10 টাকার নোট দুটি ফ্যানের হাওয়ায় উড়ে গিয়ে মেঝেতে পড়ে। অনঙ্গ ঢালা হুইস্কিটা গলায় ঢেলে দিয়ে আপন মনে আবৃত্তি করেন, কারেন্সি নোট বুদবুদ সম হাওয়ায় মিলায়ে যায়। নোট দুটি মেঝেতে গড়াগড়ি যাচ্ছে। বাইরে তেমনি ঝমঝম করে বৃষ্টি পড়ছে।